ওই তারা ওই কাশু কি হয়েছে রে দৌড়াত কেন দাদা তাই তো সারেঙ্গ শাম্পা সারেঙ্গরা ঘরে ফিরতে শহীদুল্লাহ কায়সার তার কালোজয়ী একটি উপন্যাস সারেং বউ রচনা করেছিলেন আমাদের বাংলাদেশ অভ্যুদয়েরও আগে, সম্ভবত 1968 সালে। তারপর এটি নিয়ে আলোড়ন তুলেছিল এবং বলা যায় এটি নোয়াখালীর চর অধ্যুষিত একটি এলাকার কাহিনী। সেই প্রেক্ষাপটে শহীদুল্লাহ কায়সার রচনা করেছিলেন সারেং বউ এবং আমাদের স্বদেশ মাতৃকা প্রতিষ্ঠার বেশ কয়েক বছর পরে 1978 সালে এটি চলচ্চিত্র হিসেবে আত্মপ্রকাশ করে এই উপন্যাস অবলম্বন করে, এবং এই উপন্যাসটি অবলম্বন করে চমৎকার দৃশ্যায়ন করেছিলেন, একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছিলেন প্রথিতযশা নাট্যকার, পরিচালক, ফিল্ম মেকার এবং অভিনেতাও বটে, মঞ্চের মানুষ, আমাদের গণমাধ্যমের মানুষ, গবেষক আব্দুল্লাল মামুন। আব্দুল্লাল মামুনের নানা পালকে তিনি ভূষিত, তার প্রতিভা অনন্যভাবে আমাদেরকে চমৎকৃত করে এবং আব্দুল্লাল মামুনের মুন্সিয়ানায় এই কালোজয়ী উপন্যাসটি একটি অন্য মাত্রায় আত্মপ্রকাশ করেছিল। বলা যায় যে সারেং বউ বাংলাদেশের চলচ্চিত্রে একটি মাইলস্টোন, যদিও এটা আমরা জানি যে অস্কার পায়নি বা নানাভাবে যে মেন প্ল্যাটফর্মে যায়নি, হয়তো যোগাযোগ বা বিভিন্ন কারণে হতে পারে, একটা নতুন দেশের চলচ্চিত্র সেভাবে হয়তো আত্মপ্রকাশ করতে পারেনি বহির্বিশ্বে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে যদি 5টি সিনেমার নাম আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে সারেং বউ প্রথম দিকেই আসবে। তুমি আউগো আমি আইতাছি বুঝতে পারছি মার বুকে আইলাম, খুব ভালো হয়েছো। আচ্ছা তুমি বাড়িটা আমি সন্ধ্যাবেলা আনবো। বাজার ও বাজার আহো তাড়াতাড়ি। আহারে একটু দূরে কেমন সুন্দর সুন্দর টেরাঙের বাস্কো। বাজার দেখো দেখো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছিলেন? আছি, আল্লাহ যেমন রাখছে। তখন পাক্কা সারেং হয়ে গেছে গা, বাপের নাম রাখবো নাই। আমার নবিতুল 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 দেখি ডাঙ্গর হয়ে গেছে। মায়ের ছেলে ডাঙ্গর হইতে আর কয়দিন লাগে? ওরে কদম, তুই এখানে খাড়ায় খাড়ায় কি করতেছ? ও আবুল ভাই, লো বাড়ি ছিল কি হইল রে? আল্লাহ রাখছে একরকম, বাড়ি তোরা কেমন আছে? এটা বাড়ি গিয়ে দেখবি। ওই দিকে কি না কিছু না চাচা, একদিন পরে গ্রামে আই। সারেং বউ নিয়ে কথা বলতে গেলে আমরা দেখতে পাই ওয়াইড একটা স্ক্রিনে শুরুতেই সেই নদীর মোহনা, সেটি একটি নদী, কিন্তু সেটি মোহনা দেখা যায় যেন দূর থেকে একটা সাগরের উচ্ছ্বাসের মতো সেই জলোচ্ছ্বাস, এবং সেখানে অনেকগুলো নৌকা আসছে, বড় নৌকা যেগুলো আসছে সারি সারি বেঁধে, এবং একটা শিশু নাম কাশু, সে উচ্ছ্বসিত হয়ে হইচই শুরু করে দেয় যে এই যে নৌকা আসছে। তার কারণ সেই এলাকায় যে নাবিকেরা যেতেন কাজে, তারা 2-3 বছর বা তারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যেত ঘরে ফিরতে, জীবিকার অন্বেষণে
তারা এই নদীতে সাগরেই তাদের জীবন অতিবাহিত করতেন। উপকূলের জীবনযাত্রা এরকম একটি বৃহৎ ক্যানভাসে আমরা দেখেছি সারেং বউ শুরু হতে। সেই অনেকগুলো বড় ফ্রেমে আমরা দেখেছি মাস্টার শটে যে অনেকগুলো নৌকা এগিয়ে আসছে এবং শিশুর উচ্ছ্বসিত কণ্ঠস্বর। তখন একজন বয়োজ্যেষ্ঠ এলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, তখন শিশুটি আঙুল দিয়ে দেখালো যে এই যে ফিরে আসছে, অনেক অনেক নৌকা আসছে। সেই যে একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে চলচ্চিত্রটি আমাদের কাছে উন্মোচিত হলো, শুরু হলো, সেটা যেন একটি ভাবনার দ্বার খুলে দিল। তখনই বোঝা গেল যে এই চলচ্চিত্রটি কোথা থেকে এগোতে পারে। একটা ইঙ্গিত পাওয়া গেল যে এই নাবিকদের, এই সারেংদের জীবন কাহিনী। আর সারেংয়ের বউ যিনি, তিনি সারেং বউ নামেই এই শিরোনাম হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে দাদা বাড়িতে আসেননি? আরে কদম সারেংতে তুমি এত ধরে হাতে উঠলে? আর কইন না দাদা, বড়ই সর্দি ধরছে। আর কদম তো আমাকে আপনা মানুষ। ওর বাপ মজল সারেং, আমি আর মন্টু সারেং কত দেশ বিদেশ করছি। বহো বহো, আমি একটু হুক্কা। মতো চক্ষু গুনগুন করে কি দেওস? কান্দ কারখানা দমকার পানি বদলে সময় পাইল না। বাবা কাল্লার মেহেরবানি। তুমি যাও তো। গেছিলাম শহরে, তল দিকে পুতির মালা আনছি। পুতির মালা কালা সুতায় লাল, পুতির মালা ধলা সুতায় নীল। নবিতুন, আরে মদুর ভাইয়ের বেটার সামনে আবার পর্দা কি রে? সব কথা আমার সামনে আবার পর্দা কি? বাজারে কেমন পড়ে বানাইছে? একটা সিধা সিধি কথা কি বেড়েছিলাম। কি নবিতুনটা আমি ঘরে নিবে চাই। এবং কবরী এই ছবিতে খ্যাতি অর্জন করেন বিশেষভাবে এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। যদিও ফারুকের পুরস্কারটিও এখানে প্রাপ্য ছিল। আসলে এই সিনেমায় প্রত্যেকেই পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ এখানে এক ঝাঁক কৃতি অভিনেতা অভিনেত্রী অংশগ্রহণ করেছেন, যেমন আরিফুল হক খলনায়ক চরিত্রে, জোদ্দার যে শোষিতের একটি প্রতিমূর্তি, ভয়ানক লোভী এবং তার এহেন গর্হিত কাজ নেই যা মানুষ খুব অপছন্দ করে। সে জোদ্দার এবং সে এই যে দাদন নেয় এবং এইসব কি বলবো, যারা যেসব কৃষকরা জমি চাষ করে জীবন অতিবাহিত করে তাদের কাছ থেকে সে উচ্চ সুদে সে জমি দেয় এবং পরবর্তীতে সেই জমি কুক্ষিগত করে। যেমন তখনকার যোদ্ধারা বললি তোমার কোরআনটা জুড়া আমারও 3 মাস সময় দাম লাগবে। 3 মাস সময় পাও, তান্ত্রিক লাগবো 3 দিন আমি দেখো, এরপরে তোর জমি হাল করু বইরে যাবো। এইবারে মতো করে মা করে নেবো দয়া করে। ঠিক আছে টাকা হুজুর সাথে আমরা দেখেছি আরও অনেক অভিনেতা, যেমন এই যে পথে পথে গান গেয়ে বেড়ায়, গায়েন, এবং সেই তার সাথে যে সঙ্গী থাকে সেই রকম তারা যে গান গেয়ে বেড়ান এবং টাকা নেন বা ভিক্ষার মুষ্টি অন্ন দিয়ে তারা জীবন অতিবাহিত করেন। সেই চমৎকার চরিত্রে আমরা দেখেছি হাসান ইমামকে। মা লক্ষ্মী সুখে থাকো।
বদন নাগর নাই বুঝি ঘরে? আসবে, নাগর আসবে। দেখেছি সুলতানাকে। আপনারা জানেন যে তখন সহশিল্পীরাও প্রচণ্ড দাপটে অভিনয় করতেন। এখন যেমন মুখ্য হয়ে ওঠে নায়ক নায়িকা চরিত্র, নাটকে বলুন সিনেমায় বলুন, কিন্তু তখন প্রতিটি চরিত্র ছিল সমান গুরুত্বপূর্ণ এবং সেজন্য বোধ করি চোখ সরানো যেত না। সারেং বউ যখন আমরা দেখি এই প্রচণ্ড একটি দুঃখর মধ্য দিয়ে এই নায়িকা যিনি কবরী, তার প্রচণ্ড দারিদ্র্য, ক্ষুধা এবং অভাব অনটনের মধ্য দিয়ে এই নায়িকা চরিত্রটি এগিয়ে গেছে, তার জীবনের সংগ্রামী একটি বিষয় আমরা দেখি যে তিনি পেটের ভাতের জন্য তার সন্তান অভুক্ত থাকবে এজন্যে যখন তিনি কোনো উপায় দেখছেন না তখন চৌধুরী বাড়িতে কাজ নিলেন। তিনি নিতে চাননি, কিন্তু ক্ষুধা দারিদ্র্য তাকে বাধ্য করে। ওদিকে আবার যিনি নায়ক, যিনি সারেং, সেই সারেং কিন্তু টাকা পাঠাতেন মাসে মাসে এবং নানা কিছু চিঠি পাঠাতেন। সেগুলো কিন্তু এই জোরদার এবং তার কুশীলবরা যে পোস্টমাস্টার তারা এগুলো গায়েব করে দিত এবং সেজন্যেই কবরী বুঝতেন না যে তাকে কেন খোঁজ নিচ্ছে না, তাকে কেন টাকা পাঠাচ্ছে না, সে কীভাবে চলবে। সম্ভ্রান্ত পরিবার, এই সারেংদের পরিবার, তাদের স্ত্রী বা কন্যা বা ভগ্নীরা যদি অন্য বাড়িতে কাজ করে তখনকার সময়ে সমাজে একটি বাঁকা চোখে দেখা হতো, সে হোক তার ক্ষুধার জন্য বা যে কোনো কারণে। তো পরবর্তীতে দেখি এই সংগ্রামী চরিত্রটিকে, কবরীকে, এবং কবরীকে দেখি একটি নিষ্ঠাবতী একটি নারীর চরিত্রে এবং স্বামী অন্তঃপ্রাণ পতিব্রতা একজন স্ত্রী, যিনি বছরের পর বছর নিজেকে আগলে রেখেছেন। ধান খেতে বাসে পান্তা আছে, খাবি না। মা, 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 তুই খাবি না? তুই খাবো। বলো না, ফল থাকতে দেখিতে দান দেবো কেন? সারেঙ্গের কোনো খোঁজ পাইনি? না ছোট মা, হেলটা গেল 6 মাস চালাই নিও, 6 মাস এরপর তোর সে ভাড়া বাঁধনের খাম হাই শুনে কল পেয়েছে। আমার কেমনে চলো ছোট মা, কেমনে বাঁচো? সারেং বাড়ির বউয়া কেমনে ছোট মা ভাই পেতে গেছে। ভাবি সাবনা কই গেছিলা? দানানবাদ পাইলে না? কল বলে এই যে গরমটা গেল, একটা না দুইটা না 5টা বছর গেল, এমনি ব্যাগ করি মানুষ। তোমার বাপ কি আহে, আমার তো নীলকে ছেলে, আমার পরানটা কান্দে খারাপ হবে। কয়টা বাতাসা আটকে দিও। এই যে পতিব্রতা নারী এবং এই যে সমাজের, আমাদের সমাজের যে নারীদের যে সততা এবং নারীদের যে ভালোবাসায় যে সংসার অতিবাহিত হয় এবং নির্ভর করে পুরো সংসার, সেটা যেন একটা জাজল্যমান প্রমাণ আমাদের চোখের সামনে
ফুটে ওঠে। এবং কবরী নানাভাবে নিগৃহীত হয়েছেন। সেখানে তার এই চরিত্রচিত্রকে আমরা দেখি যে চৌধুরী বাড়িতে সেখানে ছোট চৌধুরী তার দিকে কুদৃষ্টি দিয়েছে, তাকে নানাভাবে নির্যাতন করেছে। এবং কিন্তু সেই বাড়িতে ছোট যে কর্ত্রী ছিলেন তিনি তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে বিভিন্ন জায়গা থেকে রক্ষা করতেন কবরীকে। তো এই যে চরিত্রটি মিশে আছে আমাদের গ্রামীণ জীবনের সেই সরলতার প্রতীক হিসেবে। এবং ওদিকে যিনি নায়ক ফারুক, তিনি সারেং, তার সেই নৌকার বহরের মধ্যে জাহাজে কিন্তু অনেক ধরনের প্রলোভন ছিল। সেখানে বারবণিতারা আসতেন, নাচ গান করতেন বা নানাভাবে এই নাবিকদের মনে আনন্দ দেওয়ার জন্য নানা জিনিস ছিল সেখানে। কিন্তু যখনই ভাবতেন নিঃসঙ্গ যে সারেং তখন ভাবতেন, তখনই কিন্তু তার মুখের মানে চোখের উপরে ভেসে উঠত কবরীর সেই নিরাভরণ, সেই নিষ্পাপ মুখ। হীরামতি হীরামতি ও হীরামতি, আমি যামু সুধারাম কন্যামতি। হীরামতি হীরামতি ও হীরামতি। সারেঙের ব্যাটা কি বেহায়া গো! পুতির মালা কালা সুতায় লাল, এই পুতির মালা ধলা সুতায় নীল। পুতির মালা কালা সুতায় লাল, ধলা সুতায় নীল। পুতির মালা গলা রচি, পুতির মালা, পুতির মালা গুলবদনি ঝিলিক। মুখের সরম চোখের লাসে টু নাই। তখন আর তিনি কোনো দিকেই তাকাতেন না, নিজের স্ত্রীর কথাই ভাবতেন। এবং কালে কালে দেখা যায় যে সেখানে তার কন্যা জন্ম নিয়েছে, কিন্তু তিনি তাকে কোনোদিন দেখেননি। এই যে একটা অমানবিক জীবনযাপন করতেন তারা, সব কিছু ছেড়ে শুধু জীবনের তাগিদে তারা দূর সমুদ্রে যেতেন। এবং পরে যখন নানা টানপূরণে তাকে কবরীকে ধর্ষণ করতে যায়, তখন সে তাকে আঘাত করে বা তাকে কাঁধে একটি ক্ষতচিহ্ন এঁকে দেয়, কামড় দেয় যেটাকে বলে, সেটার পরে কিন্তু দমে নাই এই যোদ্ধার। সে নানাভাবে যখন সারেং ফিরে আসে, তার আগেই সে তার কবরীর চাচাতো ভাই তার সাথে বিয়ে ঠিক করলো এবং বলল যে আমাকে সে অপমান করেছে, যার কারণে তুমি একদিনের জন্যে হলেও ওকে তুমি বিয়ে করার পরে ডিভোর্স দেবে, তালাক দেবে এবং তারপর আমি বিয়ে করতে চাই, আমার এই খায়েশ মেটাতে চাই, কারণ সে আমাকে পাত্তা দেয়নি, আমাকে অপমান করেছে। তোমাকে এর জন্যে আমি একটা নতুন বাজারে বড় একটা দোকান দেব, সবার চেয়ে বড়। তো এই দরিদ্র শ্রেণীর সেই লোভী লম্পট, সে ছিল চাচাতো ভাই নায়িকার কবরীর, এবং সে রাজি হলো যে ঠিক আছে আমি বিয়ে করব এবং তাকে আমি ছেড়ে দেবো, আমি বিনিময়ে দোকান পাবো। খুশিতে সে তার লোভী চোখটা চকচক করে উঠল। এই যে চরিত্রগুলোর নানা রকম উত্থান পতন এবং একটা গ্রাম মনে যে শুধু সহজ সরল মানুষের আবাস নয়, সেটা কিন্তু শহীদুল্লাহ কায়সার তার লেখায় একদম আমাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। বাতাসা খাবি না? কই পাইলাম মা? তোর মুদি সাথে দিছে। কই দিছি? বুয়া, তুই আমার লিগে চুরি করা শুরু কি? তুই আমার বুয়া, যাও তুলে তারা। আমি চাইতে বুয়া, তাহলে আমার আমার তো ভালো লাগে। খাওয়ানো কেমনি? আমার ঘরে তো খাওয়ানো কিছু নাই। তার মাথা তুলে সাপলা খেতে ভালো লাগে একটু
তোর দোকান থেকে আমার দিকে বাতাস এনে দিবি তুই দাঁড়ায় আমি মরে যাচ্ছি রে। যে গ্রামের এই বনজ বা লোকালয় বা এই যে খেটে খাওয়া মানুষের মধ্যেও যে কুৎসিত কিছু মানুষ থাকে যাদের কারণে ভালো মানুষের জীবন হুমকির মুখে, সেটা আমরা দেখতে পাই। এবং দৃশ্যায়নের কথা কি বলবো, এই যে শুরু থেকে যে আমরা সিনেমা দেখতে যেভাবে পছন্দ করি, অনেক বড় ক্যানভাস এবং সেই কাছ থেকে ক্যামেরার লেন্সের নানা কারসাজি, কিন্তু আমাদের সেই সময়ে এত বড় একটা জলোচ্ছ্বাস দেখিয়েছেন যখন শেষ প্রান্তে এসে গেল, তখন একটা প্রলয় হয়, ভীষণ আকারে প্রলয় হয় এবং সবাই ভেসে যায়। অনেক মানুষ, গবাদি পশু, প্রাণী, পাখি, তারা মরে পড়ে থাকে চরের মধ্যে। এবং সেই চরের মধ্যে যখন কবরী আবিষ্কার করেন যে তিনি চরের মধ্যে পড়ে আছেন, সেই বালিতে প্রায় অর্ধেকটা শরীর ঢাকা, চারিদিকে মৃতদেহ, সেটা ফুটিয়ে ওঠানোর জন্য যে পরিমাণ, তখন তো এমন ক্যামেরার মানে কাজ করার সুযোগ ছিল না, তখন একদম সবাইকেই কিন্তু এই এখন যেমন আমরা দেখেছি যে বেশ অনেক বছর আগে, 8-10 বছর আগে টাইটানিক সিনেমায় সব কিছুই তারা করেছে প্রযুক্তির মাধ্যমে, কিন্তু আমাদের এই সিনেমাটি, সারেংবউ সিনেমাটি কিন্তু করা হয়েছে একেবারেই মানে প্রযুক্তির সাহায্য ছাড়া, নিজেদের বুদ্ধিমত্তায় মেধা খাটিয়ে এবং প্রচণ্ড কষ্ট করে। সেই কষ্টের যখন আমরা দেখি দৃশ্যায়ন, আমরা কিন্তু বুঝতেই পারি না এটি একটি চলচ্চিত্র, মনে হয় যে তাদের সেই জীবনে আমরা একাকার হয়ে মিশে গেছি। নবিতুল, নবিতুল, তুই কি ভয় পাস? তোর কি মুখ নাই? কথা কর নবিতুল, কথা কর। সুন্দর মামু, পোস্টমাস্টার, ওরা কি সব মিথ্যা কথা বলছে? সব মিথ্যা, সব নবিতুল, কর। মনে কাছে হাজার হাজার ইস্তাবলি সিঙ্গার ঢুকিত আছে। সাবধান, সাবধান। আরে ভাইয়ারা, একটু শক্ত করে কিছুকে শাড়ি বান্ধ কোমরে। খবরদার, কেউ উল্টো কথা দিবা না, আত্মা দিতে কেউ খারাপ থাইকো না, ঠিক ঠিক ঝাপায় পড়ো, উল্টো দাঁড়াই দাঁড়ানো লাগবো। অভূতপূর্ব এই সিনেমার প্রত্যেকটি দৃশ্যায়ন এবং প্রত্যেকটি চরিত্র এমন মিলেমিশে গেছে, তারা যে বন্ধন, যে একজন দেবর ভাবি বা একজন বন্ধু বা একজন গায়েনের সাথে যে সম্পর্ক, গ্রামীণ পটভূমিতে কেউ দরদি মনে অনুভব করছে গোপনে চাল দিয়ে গেছে তার মেয়েটির জন্য, আবার এক থালা ভাত আছে, সেখানে মেয়েটার ক্ষুধা মিটছে না, তখন এই নায়িকা চরিত্রটি তার মেয়েটির জন্যে সে খেলো না এবং সে না খেয়েই থাকলো। এই যে হতদরিদ্র মানুষের গল্প, প্রান্তিক মানুষের গল্প, এটা আমরা খুব কাছ থেকে দেখেছি সারেংবউতে। এবং কবরী সহ অন্যান্য পারফর্মারদের যে মেকআপ, গেট আপ, সেটা আমার কাছে অনন্য, অসাধারণ লাগে। কারণ সে ঘাম বেয়ে পড়ছে, তিনি স্বপ্নের মধ্যে হাসছেন, স্বপ্ন দেখছেন
তার স্বামী ফিরে আসছে এবং তিনি নিমিলিত চোখ, মাঝে মাঝে চোখটা হালকা খুলছে এবং তিনি মৃদু মৃদু হাসছেন। এই স্বপ্নের ঘোরের যে দৃশ্যটা এবং তখন যে গানটি হয়, সেই গানের সাথে এই স্বপ্নের দৃশ্য অসাধারণ একটা ব্যঞ্জনা তৈরি করে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া একলা পাখি হায়রে রইছে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি রে, লঙ্গর ফেলি ঘাটে ঘাটে, লঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের লঙ্গর পইড়া রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। এই না পথ ধরিয়া আমি কত জেগেছি জইলা। তার এই গানের মধ্য দিয়ে যে কুলুকুলু যে বৈঠার যে শব্দ এবং অর্ধরাতের যে দৃশ্য, ভোরের যে দৃশ্য চিত্রিত হতে দেখি, সেটা একটি বিরল দৃশ্য। এবং তার সাথে মিলেমিশে যে নায়ক চরিত্র ফারুক, তিনি টাকা পাঠিয়েছেন কিন্তু তার পরিবারের কাছে পৌঁছায়নি এবং তিনি জানেনও না যে সেখানে পৌঁছায়নি, এবং তিনি সেখানে একটি ষড়যন্ত্রের শিকার হয়ে একটা মাদক কারবারি, তার কাছেরই মানুষ, সে তার পকেটে ঢুকিয়ে দিয়েছিল যে মাদকটা পাচার করার জন্য সেই যুগে। এবং তখন আনফর্চুনেটলি ফারুক সেই দোষে দুষ্ট হন এবং তার কারাবাস হয়। সেই কারাবাস যখন শেষ হয় তখন তিনি বলেন যে আমি এতদিন পরে কি নিয়ে যাব বাড়িতে, আমার হাত তো ফাঁকা। এই যে নিদারুণ হাহাকার আমাদেরকে স্পর্শ করে, আমাদের চোখ অশ্রু সজল করে তোলে এবং আমরা ভাবতে থাকি এই নিরন্ন মানুষগুলো, এই প্রান্তিক মানুষগুলো এই সমাজেরই অংশ। ঝড় জলোচ্ছ্বাস খরায় তারা কিভাবে টিকে থাকে অদম্য শক্তি নিয়ে। এবং সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে যেমন প্রথম দৃশ্যটি আমার চোখে একেবারেই মানে একটা ফ্রেম হয়ে আছে, তেমন শেষ দৃশ্যে যেমন আমরা দেখি যে সেই প্রলয়ের মধ্য দিয়ে তখন তিনি একটি আত্মচিৎকার শুনতে পান। কবরীর যখন জ্ঞান ফেরে তখন তিনি কে জানি পানি পানি করে কাতর কণ্ঠে ডাকছে। তখন সে খুঁজে খুঁজে দেখে যে তারই
স্বামী সেখানে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। এ এক নিদারুণ দৃশ্য। পানি পানি করছে, তখন সে যেখানে পানি ছিল আজলা ভরে পানি এনে দিতে যায়, কিন্তু পানি হাত গলে পড়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর সে কিছুটা পানি দিল, তখন থুথু করে ফেলে দিলেন এ অভিনেতা, তার স্বামী। তখন সে বললো যে কেন পানি দিচ্ছি, কেন থুথু করে ফেলছে। তখন সে নিজে একটু স্বাদ গ্রহণ করলো, দেখলো যে প্রচণ্ড লবণাক্ত। আপনারা জানেন যে উপকূলীয় জায়গায় পানির অভাব এবং সেখানে লবণাক্ততা আছে। মানে একজন লেখকের কত মুন্সিয়ানা থাকে, তিনি কতটা জানেন প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে, সেই জীবনযাপন সম্পর্কে, যে এ ধরনের তথ্য তিনি তুলে ধরেছেন। এবং তখন সেই আমরা দেখি একটি আলোড়ন সৃষ্টিকারী দৃশ্য, যেটা প্রতীকী দৃশ্য তারা রেখেছেন। না রাখা সঙ্গত কারণেই রেখেছেন যে নিজের বুকের স্তন থেকে স্তন পান করিয়েছেন কবরী। এই সময় ভাবা যায় 1978 সালে এই ছোট একটি দেশ, সেখানে এ ধরনের দৃশ্য সংযোজন করা হয়েছে উপন্যাসের সূত্র ধরে। এবং তখন যখন জ্ঞান ফেরে তার স্বামীর, তখন সে বলে, তুই এটা কি করলি, তুই আমারে পর কইরা দিলি। মানে আমরা জানি যে স্তন থেকে যদি দুগ্ধ পান করানো হয় সেক্ষেত্রে আমাদের ধর্মে একটি গর্হিত অপরাধ, সেখানে সম্পর্ক থাকে না। তো কিন্তু কবরী সেখানে বললেন, এই অভিনেত্রী সেখানে বললেন যে প্রাণ বাঁচানোর জন্য সব করা যায়, এরকম একটি সংলাপ তিনি বলেছিলেন। এবং এটিও কিন্তু ধর্মের ভিত্তি রয়েছে। তো এই যে প্রাণ বাঁচানোর জন্য যে দৃশ্যায়ন এবং এই মানুষের জীবন বাঁচাতে তখন তারা উঠে দাঁড়ালো, তখন নায়ক বলল যে আমার তো উঠে দাঁড়ানোর শক্তি নাই। তখন এই অদম্য সাহসী নারী, এই চরিত্রটি, তিনি বললেন আমার আছে। তখন সে তার স্বামীকে তুলে ধরলো, টেনে কিছু দূর নিয়ে গেল এবং তারপর সে আস্তে আস্তে দাঁড় করালো। তখন বললো এখন আমরা কি করে বাঁচবো? তখন বললো আমরা, এরকম একটা সংলাপ ছিল যে আমরা বাঁচবো, আবার নতুন করে আমরা নতুন পৃথিবী গড়বো, আমরা নতুনভাবে বাঁচবো। আমার তো ওঠনের শক্তি নাই রে নবী, তুমি আমার আছে। চলো কই যাইবি? কেউ তো নাই। আমার সঙ্গে ঘরের সংসারের তুমি বাড়িতে আসছি না। মানে তখন কিন্তু সব শেষ হয়ে গেছে, গ্রামের অধিকাংশ মানুষ মারা গেছে, গবাদি পশু নেই, ফসল নেই, সব জায়গায় লবণাক্ত পানি আর চর, ধুধু মরুভূমি। সেই চরের উপরে একটি মানব এবং মানবী, তারা বেঁচে থাকার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাদের একমাত্র সন্তান মারা গেছে এই জলোচ্ছ্বাসে, চারিদিকে কেউ নেই, কোথাও কেউ নেই। তারপরেও তারা উঠে দাঁড়িয়ে এই অদম্য শক্তিতে, একজন নর এবং নারী, তারা যেন আদম এবং ইভ এই রকম হাওয়ার মতোই একটা
বিষয় যে বিরান প্রান্তরে একজন মানব এবং মানবী তারা নতুন পৃথিবী তৈরি করবেন, সেই অদম্য সাহস নিয়ে আবার তারা চলা শুরু করলেন। শেষ দৃশ্যটা আমাকে অত্যন্ত আবেগপ্রবণ করে তোলে এবং আমার রন্ধ্রে রন্ধ্রে মনে হয় যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র কি এটা কালজয়ী একটি উপন্যাস এবং সেটার কি চিত্ররূপ দিলেন আব্দুল্লাহ মামুন। আমরা অত্যন্ত গর্বিত। সারেঙ্গু চলচ্চিত্র নিয়ে অনেকভাবে অনেক কথাই বলা যায়, দৃশ্যায়ন, সংলাপ, মেকআপ, সম্পর্কের দোতনা বা নানা কিছু নিয়ে আমরা কথা বলতে পারি। এটা মনে হয় 10-20 পর্বেও শেষ হবে না। তো যারা সারেঙ্গু দেখেননি, অনলাইনে যেটুকুই আছে আপনারা দেখবেন। এবং একজন অনলাইনে দেখছিলাম যে সারেঙ্গুয়ের ওই গানটি শুনে, নীলদরিয়া গানটি শুনে একজন নেপাল থেকে ইংরেজিতে লিখেছিলেন যে আমি তো তোমাদের ভাষা বুঝি না, কিন্তু আমি এই গানটা দেখি আমার খুব ভালো লাগে। তখন বাঙালি অনেকেই তাকে ট্রান্সলেট করে পাঠিয়েছেন এবং অনেক খুশি হয়েছেন। এই যে আমাদের খুশিটা ছড়িয়ে দেওয়া, আমাদের যে সাদা কালো যুগ বা কিছুটা রঙিন বা সম্পূর্ণ রঙিন যুগে যে অনেক অনেক চলচ্চিত্র আছে, সারেঙ্গুর মতো মাইল ফলকের চলচ্চিত্র, সেগুলো আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে আনন্দিত করে এবং আমাদেরকে আশার প্রদীপ জ্বালায়, যে প্রদীপ জ্বালিয়ে আমরা যেন নতুন নতুন চলচ্চিত্র এমন করে নির্মাণ করতে পারি যেটি কাল থেকে কালান্তরে প্রবাহিত হবে। দর্শক, অনেক অনেক শুভেচ্ছা রইল।